বাসার ভিতর থেকে অপরিচিত পুরুষ কণ্ঠ শুনে ভীষণভাবে ধাক্কা খেল সাদমান। যেন ঝড়ের গতির তাণ্ডবে ছুটে আসা গাছপালাগুলোকে একে একে আঘাত করছে সাদমানের শরীরে। আঘাতের তীব্রতায় নিজেকে সামলে রাখা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন। নিজের চেয়ে সবচেয়ে বেশি বিশ্বাস করা বিয়ে করা স্ত্রী কিনা পরপুরুষের সাথে বাসায় বসে হাসাহাসি করছে, তার নিজের কানে শোনাচ্ছে। আজ অফিস থেকে ফেরার পথে বাসের ধাক্কায় মৃত্যু হলেই বোধহয় সবচেয়ে বেশি ভালো ছিল। কি সব নোংরা নোংরা শব্দে কথা বলছে, কানে ভেসে আসতেই ঘৃণায় চোখ থেকে পানি পড়ল সাদমানের। ভালোবাসার এই প্রতিদান দেবে কখনো কল্পনাও ভাবেনি সে। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে সিঁড়িতে বসে পড়ল সাদমান। ব্যাগ থেকে পানির বোতল বের করতেই হুহু করে কেঁদে উঠল সে। প্রতিদিন সকালে বাসা থেকে বের হওয়ার আগে বোতল নিয়ে দৌড়ে এসে ফারহানা মুচকি হেসে বলে, বেশি করে পানি খাবে কিন্তু। সাদমান ভাবছে, তাহলে কি এসব মিথ্যে ছিল? বাম হাতে বোতল ধরে ডান হাতে মাথায় কিছুটা পানির ঝাপটা দিয়ে মাথা নিচু করে বসে আছে। ছোটবেলা থেকেই চিন্তা বাড়লে মাথা ব্যথা শুরু হয়ে যায় সাদমানের। পানির ঝাপটা দেওয়াতে এখন কিছুটা কমে এসেছে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে সিঁড়ি থেকে উঠে দাঁড়ালো সাদমান। কোনো অদৃশ্য শক্তি যেন শরীরের সবটুকু রস চুষে নিয়েছে। এতটুকু শক্তি নেই হাঁটার। কলিং বেলে হাত রাখতেই ভিতর থেকে কথা বলার আওয়াজ বন্ধ হয়ে গেল। হাসাহাসি কোথায় যেন মিলিয়ে গেছে মুহূর্তে। আরো কয়েকবার কলিং বেলে চাপ দেওয়ার পর ভিতর থেকে ফারহানার কণ্ঠ শুনতে পেল সাদমান। দাঁড়াও, আসছি আমি। অথচ গতকালও কলিং বেলে হাত রাখার সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়ে আসতো ফারহানা, যেন দরজার পিছনে দাঁড়িয়েই অপেক্ষা করছিল তার জন্য। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি অফিস ছুটি? তোমার কি শরীর খারাপ? দরজা খুলে বলল ফারহানা। ফারহানাকে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে। শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দাঁড়িয়ে আছে। অবশ্য পরপুরুষের সঙ্গে এতক্ষণ ঢলাঢলি করলে ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক। হাতে থাকা ব্যাগ ফারহানার দিকে বাড়িয়ে সাদমান বলল, এমনি মাথাটা একটু ধরেছে, তোমাকে এত ক্লান্ত লাগছে? দরজা খুলতেও বেশ সময় লাগলো। ফারহানা দরজা থেকে সরে দাঁড়িয়ে ভিতরে যেতে যেতে বলল, রান্নাঘরে কাজ করছিলাম, একটু লেবুর শরবত দেব তোমাকে? জিজ্ঞেস করলো ফারহানা। জুতো খুলে বাসার ভিতরে ঢুকিয়ে একটা জিনিসের গন্ধ খুঁজছে সাদমান। নিকোটিনের তাজা গন্ধ। পুরুষ মানুষ এই নিকোটিন ছাড়া চলতে পারে না। মাস চারেক আগে 4 রুমের এই বিশাল ফ্ল্যাট কিনেছিল সাদমান। 2টি বেডরুম, একটি ডাইনিং, অপরটি গেস্ট রুম। পা থেকে মোজা না খুলেই পুরো বাসা হেঁটে হেঁটে গন্ধটা খুঁজছে সে। কিন্তু খুবই চালাকির সঙ্গে সিগারেটের ঘ্রাণ সরিয়ে নেওয়া হয়েছে। হতেও পারে লোকটি সিগারেট খায় না। ফারহানা ব্যাগ হাতে নিয়ে ভিতরে চলে গেল। সাদমান কি মনে করে রান্নাঘরে ঢুকতেই দেখে সবকিছু ঠিকঠাক। রান্নাঘরে কাজ করার কোনো চিহ্নই নেই। গ্যাসের চুলা বন্ধ রয়েছে। নিশি রান্নাঘরে কাজ করছিল, এই মিথ্যেটা ধরা পড়ে গেছে। বাকি আছে লোকটিকে। বাসা থেকে বের হওয়ার দরজা একটি, আর চলে যাওয়ার কোনো পথ নেই। তবে কি খাটের নিচে লুকিয়ে আছে? সাদমান আর দেরি না করে নিজের বেডরুমে এসে মাথা নিচু করে খাটের নিচে চোখ রাখলো। না, কেউ নেই। বাকি আছে পশ্চিম দিকের রুম। নিচ থেকে উঠে রুম থেকে বেরিয়ে পশ্চিম দিকে হাঁটা শুরু করলো। সোজা গিয়ে ডান পাশে ঢুকে দেখে ফারহানা বসে আছে। সাদমান ভাবছে, তবে কি এখানেই লুকিয়ে আছে? সন্দেহ না করার জন্যই কি খাটের ওপর বসে আছে ফারহানা? সাদমান ফারহানার দিকে তাকিয়ে কুৎসিত ভাবে হাসতে হাসতে বলল, লুকিয়ে কোথায় যাবে? ধরা তো পড়বেই আমার হাতে। সাদমান আর দেরি না করে মাথা নিচু করে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। কিন্তু না, এখানেও তো কেউ নেই। ফারহানার সাদমানের এমন আচরণে বেশ চমকে উঠল। বিছানা থেকে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, এই, তোমার কি হয়েছে? অফিস থেকে আসার পর ফ্রেশ না হয়ে এমন চিৎকার করে কি খুঁজছো? ভূত ধরেছো নাকি? সাদমান আমতা আমতা করে বলল, না তেমন কিছু না, আমার একটা ফাইল খুঁজছি, খুবই দরকারি ফাইল। তুমি শরবত না বানিয়ে এখানে বসে কি ভাবছো? জিজ্ঞেস করলো সাদমান। একটু ক্লান্ত লাগছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি শরবত নিয়ে আসছি। এই বলে ফারহানা রুম থেকে বেরিয়ে গেল।
ফারহানার মুখ থেকে ক্লান্তির কথাটা শুনে সন্দেহ আরো দানা বাঁধতে শুরু করলো সাদমানের মনে। বাসায় মানুষ মাত্র দুজন, এত কাজ থাকার কথাও নয়। তাছাড়া স্পষ্ট বাইরে থেকে পুরুষের কণ্ঠ শুনতে পেয়েছে সে, কিন্তু লোকটি কি উধাও হয়ে গিয়েছে নাকি? 2 বেডরুম ছাড়া বাসার লুকানো জায়গা কোথায়? তাহলে বাসা থেকে বের হয়ে গেল কিভাবে? ভৌতিক কিছুর ইঙ্গিত দিচ্ছে কি? তা বের করতেই হবে। সাদমান রুম থেকে বেরিয়ে পাশের রুমে ঢুকে বিছানায় বসে পড়ল। ঘামে ভেজা শার্ট খুলতে খুলতে হঠাৎ আলমারিতে চোখ পড়ল। আলমারির একটি অংশ কিছুটা খোলা। বিছানা থেকে উঠে আলমারি খুলতেই সাদমানের মনে সন্দেহ আরো তীব্র হলো। শার্টের অংশ অগোছালো। তাহলে কি ফারহানা আমার শার্ট অন্য কাউকে পরতে দিয়েছে? ভাবতেই বাইরে থেকে ফারহানার কণ্ঠ শুনতে পেল। সাদমান, এই শুনছো? টেবিলে খাবার দিয়েছি, খেতে এসো তাড়াতাড়ি। সাদমান শার্ট রেখে রুম থেকে বেরিয়ে আসলো। টেবিলে ফারহানা বসে আছে। কেমন যেন চিন্তিত মনে হচ্ছে ওকে। সাদমান টেবিলে বসতেই ফারহানা বলল, তোমার তো কিছুই ভালো ঠেকছে না। বাসায় আসার পর থেকেই কেমন যেন গোয়েন্দার মতন কিছু খুঁজছো। আমাকে দেখতে পেয়ে আবার চোরের মতন করছো। কি হয়েছে খুলে বলবে? সাদমান ভাতের প্লেটে হাত দিয়ে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। ফারহানার কথায় যেন কল্পনায় ছেদ পড়ল। ফারহানার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ফারহানা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? সাদমানের কথা শুনে ফারহানা খিলখিল করে হেসে উঠল। চেয়ার ছেড়ে উঠে সাদমানের পাশে এসে কাঁধে মাথা রেখে বলল, হঠাৎ এই কথা? আমি কতটুকু ভালোবাসি সেটা বলতে পারবো না। ভালোবাসা তো পরিমাপ করা যায় না। তবে হ্যাঁ, কখনো ছেড়ে চলে গেলে সহ্য করতে পারবো না। সাদমান একটা দীর্ঘশ্বাস ফেললো। কিছু না বলে মাথা নিচু করে ভাত খেতে শুরু করলো। সাদমানের কাছে এ সবই এখন অভিনয় মনে হচ্ছে। ফারহানা স্বামীর এমন ব্যবহারে কিছুটা মর্মাহত হয়েছে বোধহয়। সাদমান বিছানায় শুয়ে আছে। পাশে ফারহানা নিঃশ্বাসের শব্দ শুনছে। নিঃশ্বাস ধীরে ধীরে গাঢ় হতেই বুঝতে পারল ফারহানা ঘুমিয়ে পড়েছে। সাদমান চোখ বন্ধ করতেই মনে পড়ল 4 বছর আগের কথা। সবে চাকরি পেয়ে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। মা বাবা ঝেঁকে বসলো বিয়ে করার জন্য, কিন্তু কিছুতেই মন বসছিল না। শেষে শুনতে পেল মেয়েটি খুবই ভালো, কিন্তু আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিয়ে হচ্ছে না। বাবা স্ট্রোক করে বাসায় প্যারালাইজড হয়ে পড়ে আছে। উঠতে বসতে মামির খোঁটা শুনছে। একসময় বাধ্য হয়ে সাদমান যায় ফারহানাকে দেখতে। মেয়েটির নামের সাথে চেহারার বেশ মিল আছে। একটা স্নিগ্ধতা মাখা মুখ নিয়ে বসেছিল সাদমানের সামনে। সাদমান যেন হারিয়ে গিয়েছিল কোথাও। একসময় বিয়ে হয়ে যায় দুজনের। দিন যত পার হতে লাগলো ফারহানা যেন ওর পুরো পৃথিবী হয়ে উঠলো। ফারহানাকে ছাড়া যেন শূন্য পৃথিবী। হঠাৎ চোখ খুলে শোয়া থেকে বিছানায় উঠে বসলো সাদমান। মনে পড়ল দরজা দিয়ে পালাতে না পারলে আরো একটি রাস্তা আছে বাইরে পালিয়ে যাওয়ার। সাদমান একবার ফারহানার দিকে তাকিয়ে দেখতে পেল মেয়েটি ঘুমাচ্ছে। কি সুন্দর লাগছে। সে মুগ্ধ হয়ে ফারহানার মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। হঠাৎ বিকেলের কথা মনে পড়তেই আকাশে কালো মেঘ যেন নেমে আসলো সাদমানের মুখে। বিছানা থেকে উঠে ড্রয়ার খুলল সে। ড্রয়ার থেকে মাপার ফিতা বের করে হাতে নিল। ড্রয়ার বন্ধ করে ফারহানার দিকে তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। বারান্দায় দরজা খুলল সাদমান। পুরো শহর স্তব্ধ হয়ে আছে। চারিদিকে অন্ধকার। বারান্দায় টবের সারি সারি গাছ ঝুলছে। দক্ষিণা মৃদু বাতাসে টবগুলো ক্ষণে ক্ষণে দুলে উঠছে আনমনে। ভোরবেলায় ঘুম থেকে উঠে ফারহানা রোজ গাছগুলোতে পানি দেয়। বারান্দায় ছোট্ট ছোট্ট ছিদ্র দেওয়া আছে। গাছের টবগুলো সেখানে সুন্দরভাবে সেটে দেওয়া হয়েছে। তবে বারান্দার একদম কোনায় খুব বড় করে 4 কোনা বাক্সের মতন বেশ বড় রকম ফাঁকা পড়ে আছে। যতটুকু মনে পড়ে বাড়ি তৈরির সময় ভুলবশত এই দিকটা প্রলেপ দেওয়া হয়নি। সাদমান টবগুলো পেরিয়ে খালি অংশটার সামনে এসে দাঁড়ালো। হাতের ফিতাটুকু নিয়ে ফাঁকা অংশ মেপে সাদমান বেশ চমকে উঠল। দেখতে পেল 28 ইঞ্চির মতন ফাঁকা। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বুকের অংশ প্রায় 35 ইঞ্চির উপরে। সেই হিসাবে এই ফাঁকা অংশ দিয়ে একটা ছোট্ট বাচ্চা ছাড়া কেউ ভালোভাবে ঢুকতে বা বের হতে পারবে না। তাহলে লোকটি বাসা থেকে পালিয়ে গেল কিভাবে? বাসায় এমন কোনো জায়গা বাদ পড়েনি যেখানে চোখ দেয়া হয়নি। তবে কি ফারহানা
ভৌতিক কারোর সঙ্গে কথা বলছে। রহস্য যেন ক্রমশ আরো বিস্তর ছড়িয়ে পড়ছে। ফারহানা কোনো মানুষের সঙ্গে কথা বলেছে এটা যেমন সত্য, তেমনি বাসা থেকে সামনের দরজা ছাড়া আর বের হওয়া সম্ভব নয়। তাহলে একটা জলজ্যান্ত মানুষ বাসা থেকে উধাও হয়ে গেল কিভাবে? এই রহস্য আমাকে বের করতেই হবে। নিজের চেয়ে বেশি ভালোবাসার মানুষ এভাবে আমার সাথে বেইমানি করতে পারে না। আমি এর শেষ দেখে ছাড়বো। যদি সত্যি তাই হয় তবে নিজের হাতেই শেষ করব ফারহানাকে। সাদমানের যতদূর মনে পড়ে এই শহরে ফারহানার একটা বান্ধবী আছে, নাম বলেছিল ইরা। তবে যোগাযোগ হয় না অনেকদিন। কাল ওর সাথে কথা বলতে হবে। কাল সকাল থেকেই আমার গন্তব্য অচেনা পুরুষ কে ছিল। সাদমান টেবিলে বসে আছে, অফিসের জন্য তৈরি হয়ে এখন নাস্তার অপেক্ষায় সময় গুনছে। তবে মন থেকে গতকালের ঘটনা ফেলে দিতে পারেনি সে। সাদমান ফারহানার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। বারবার মাথা গরম হয়ে যাচ্ছে। ফারহানা নাস্তা নিয়ে আসার শব্দ শুনতেই সাদমান নড়ে চড়ে বসলো। ফারহানার দিকে তাকিয়ে গ্লাসে পানি ঢালছে। কি ব্যাপার, চুপ করে বসে আছো যে? একটু কথা তো বলতে পারো, বলল ফারহানা। না, এমনি ভালো লাগছে না। তাড়াতাড়ি নাস্তা দাও, আমার আবার বের হতে হবে। ফারহানা টেবিলে বসলো, প্লেটে খাবার বেড়ে সাদমানের দিকে দিয়ে বলল, তোমার কি হয়েছে বলো তো? গতকাল থেকে কেমন যেন লাগছে তোমাকে। আমার ওপর তুমি কি রেগে আছো কোনো কারণে? কথাটা শুনে সাদমানের পঞ্চ ইন্দ্রিয় যেন নড়ে চড়ে উঠল। ফারহানার দিকে শীতল দৃষ্টিতে চেয়ে রইল, এমন ভাব করছে যেন গতকাল কিছুই হয়নি। নিজেকে সামলে বলল, আচ্ছা ফারহানা, আমার সংসারে কি তুমি খুশি নও? আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? ফারহানার মুখখানা মলিন হয়ে গেল। এমন কিছু শুনবে কল্পনাও করেনি সে। তবে স্থির হয়ে বসে রইল। বলল, গতকাল থেকে এমন প্রশ্নগুলো কেন করছো, বলবে তো? শুনলে ভিতরটা মোচড় দিয়ে ওঠে। আমার চিন্তা বাড়ছে। তুমি বুঝতে পারছো না সাদমান? সাদমান স্বাভাবিকভাবে বলল, আমি যা প্রশ্ন করছি তার উত্তর দাও। আমি তোমার সংসারে খুব খুশি। উপরওয়ালা অনেক আনন্দে রেখেছে আমাকে। আমার আর কিছুই চাই না। কাঁদতে কাঁদতে টেবিল থেকে উঠে চলে গেল ফারহানা। ফারহানার অবস্থা দেখে সাদমানের কিছুটা খারাপ লাগলো। ভাবছে, সত্যি কি মেয়েটা এমন করতে পারে? যার মুখে এত মায়া, তার পক্ষে পরকিয়া করা কি সম্ভব? সাদমান আর ভাবতে পারছে না। খাবারের বাকি অংশ প্লেটে রেখে উঠে পড়লো সাদমান। কাঁধে ব্যাগ নিয়ে একবার ভাবছে, ফারহানা আজও পানির বোতল নিয়ে আসবে তো? সাদমান একবার পিছনে তাকালো। ফারহানার ছায়াটুকুও নেই। হয়তো অভিমান করেছে ভীষণ। আর না ভেবে সামনে পা বাড়াতেই কাঁধে নরম হাতে স্পর্শ পেল সাদমান। ফারহানা পানির বোতল হাতে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে, পানি জমে আছে চোখের কোণে। একটু না হয় রাগ করে ভিতরে চলে গিয়েছি, তাই বলে অভিমান করে পানির বোতল না নিয়ে চলে যাবে? আমার কষ্ট হয় না বুঝি? ভালো লাগে কাঁদাতে, তাই না? বলল ফারহানা। সাদমান কি বলবে বুঝতে পারছে না। ফারহানার মায়াবী চোখের দিকে তাকিয়ে কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে সে। হাতটুকু বাড়ালো পানির বোতল নিতে। ফারহানা সাদমানের মুখ থেকে কিছু শুনতে না পেয়ে চোখের পানি আর ধরে রাখতে পারল না। সাদমান সেদিকে খেয়াল না করে পানির বোতল নিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। ফারহানা একটা দীর্ঘশ্বাস ফেলে সাদমানের পথের দিকে চেয়ে দরজা বন্ধ করে দিল। সাদমানের নিজের আচরণের জন্য খারাপ লাগছে। ফারহানার সাথে আর একটু ভালো ব্যবহার করা যেত। এখনো তো সে প্রমাণ করতে পারেনি। সবটুকু আন্দাজের উপর পা ফেলছে। সাদমান গেটের সামনে আসতে দেখতে পেল দারোয়ান হামিদ টুলে বসে ঘুমাচ্ছে। সাদমানের মেজাজ বেশ গরম হয়ে গেল ব্যাপারটা দেখে। বেশ জোরে বলল, এই যে হামিদ মিয়া, সারাদিন ঘুমালে বাসা তো সব চুরি হয়ে যাবে। সাদমানের কথায় বেশ হকচকিয়ে উঠল দারোয়ান হামিদ মিয়া। সালাম দিয়ে বলল, স্যার, একটু চোখ লেগে আসছিল। আর হবে না এমন স্যার। তোমার শিফট সকাল থেকে শুরু, সারা রাত কি করছো? যাই হোক, গতকাল বিকেলে বাসায় কেউ এসেছিল? জিজ্ঞেস করলো সাদমান। না স্যার, আমি তো কাল গেটে ছিলাম। অপরিচিত কাউকে বাইরে থেকে আসেনি। বসে বসে ঘুমালে কাউকে দেখতে পাবে না। আমার এদিকে সংসার ভাঙতে চলেছে আর বেটা বসে বসে ঝিমাই। কথাটা বেশ আস্তে বলল সাদমান। স্যার, কিছু বলছেন আমারে? জিজ্ঞেস করলো দারোয়ান হামিদ মিয়া। ভালো করে ডিউটি করো, ঘুমাতে দেখলে সোজা চাকরি খেয়ে ফেলবো।
বেশ রেগে কথাগুলো বলে বেরিয়ে গেল সাদমান। দারোয়ান হামিদ মাথায় হাত দিয়ে বসে পড়লো চেয়ারে। বিড়বিড় করে বলল, আমার চাকরি গেছে, আর ঘুমান যাইবো না। 30 মিনিট দেরিতে অফিস প্রবেশ করলো সাদমান। আর চোখে একবার গ্লাসের ফাঁকে বসের দিকে তাকিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো সাদমান। এখনো বস অফিসে আসেনি, হয়তো জরুরি কাজে আটকে গেছে। টেবিলে বসতেই 3টি ফাইল চোখে পড়লো। কাঁধ থেকে ব্যাগ পাশে রেখে ফাইলে হাত দিল। আজ একটু তাড়াতাড়ি বের হতে হবে তাকে, বিকেলে ইরার সাথে দেখা করতে হবে। প্রথমে ফাইলটা খুলতেই ইমরান মাহমুদ নামটা চোখে পড়ল। হঠাৎ সাদমানের পঞ্চ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। এই ছেলেটাকে সন্দেহের তালিকায় রাখা যেতে পারে। গত 4 মাস আগে ফারহানার জন্মদিনে অফিসের সবাইকে পার্টিতে আমন্ত্রণ জানানো হয়। সেখানে ইমরান সবাইকে তার জাদু দেখিয়ে বেশ সাড়া ফেলে। চোখের পলকে ফুলদানি উধাও করার মতন জাদুবিদ্যা সে আয়ত্ত করেছে। যদিও সাদমান এসব বিশ্বাস করে না। তার ধারণা প্রতিটি জাদুর পিছনে কিছু কৌশল ব্যবহার করা হয়। এই কৌশল ধোঁকা দেয় মানুষের চোখ। তবুও মন থেকে ইমরানকে ফেলে দেওয়া যাচ্ছে না। পার্টির পর থেকে ফারহানার সাথে বেশ সখ্যতা হয়ে উঠেছিল ছেলেটার। মাঝে মাঝে ফোনেও কথা হতো, কিন্তু তখন বিষয়টা স্বাভাবিক চোখে দেখা গেলেও এখন আর হালকা করে দেখার সুযোগ নেই। সাদমানের থেকে চাকরির দিক থেকে জুনিয়র হলেও বয়সের দিক থেকে সমবয়সী। তবে ছেলেটার আলাদা ব্যক্তিত্ব আছে, যে কোনো মেয়েকেই সহজেই আকর্ষণ করতে পারে। সাদমান এই বিষয়ে কিছুটা ঈর্ষান্বিত। পিছনে ফিরে দেখে ইমরান এক মনে কাজ করছে। সাদমান কিছু একটা ভেবে বেশ জোরে বলল, এই ইমরান, একটু এদিকে আসবে? ইমরান সাদমানের দিকে তাকিয়ে হেসে বলল, এই তো আসছি ভাই। ইমরান টেবিল থেকে উঠে এসে সাদমানের পাশে দাঁড়ালো। হাত বাড়িয়ে বলল, কেমন আছো সাদমান? সাদমান মুচকি হেসে বলল, ভালোই। তোমার কি খবর ইমরান? জি ভালো। ভাবি কেমন আছে? কেন, তোমার সাথে এখন কথা হয় না? কিছুটা আন্দাজেই বলল সাদমান। এখন কথা হয় না বললেই চলে, তবুও একটা সন্দেহ থেকেই যায়। না ভাই, এখন হয় না, তবে ভাবির হাতের রান্না খুব মিস করি। আচ্ছা ইমরান, একটা ফাইল আছে ওদিকে, আমার একটু দরকার, তুমি একটু খুঁজে দেখো না, বলল সাদমান। ইমরান হাতের মোবাইল খানা টেবিলে রেখে হাসি মুখে চলে গেল ফাইল খুঁজতে। হাজার হলেও সিনিয়রের নির্দেশ। ইমরান চলে যেতেই সাদমান সুযোগটা লুফে নিল। সে এমন কিছু আন্দাজ করে ফাইল নিয়ে আসার কথা বলছিল। সাদমান জানে ইমরানের ফোনের লক কিভাবে খুলতে হয়। প্রায় সময়ই ইমরানের সাথে কথা বলার সময় সে খেয়াল করেছিল। মোবাইল হাতে নিয়ে পরিচিত লক খুব সহজেই খুলে ফেললো সাদমান। চলে গেল কল লিস্টে, কিন্তু সেখানে তেমন কিছুই নেই, সবই পরিচিত নাম্বার। তারপর চলে গেল মেসেজ লিস্টে। সেখানে একটি ফোল্ডারে ক্লিক করতেই সাদমান চমকে উঠল। ফারহানার সাথে মাঝে মাঝে কথা হয় ইমরানের। শেষ কথা হয়েছিল 15 দিন আগে, তবে তেমন কিছুই পায়নি। সাদমান আর দেরি না করে ইমরানের মোবাইল ঠিক আগের মতন রেখে ফাইল দেখায় মনোযোগ দিল। এতে সন্দেহ থাকবে না। বেশ কিছুক্ষণ পর ইমরান হাসি মুখে দাঁড়ালো সাদমানের পাশে, বলল, এই নিন ভাই। ধন্যবাদ, তুমি এখন যাও, আমি ফাইলগুলো দেখে তোমাকে বলবো। ইমরান টেবিল থেকে মোবাইল হাতে নিয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। সাদমানের মনে ঝড় বয়ে চলেছে। হতে পারে ইমরান মেসেজ ডিলিট করে দিয়েছে। ফারহানার ফোনে সে কখনো ধরে না, কিন্তু এখন সন্দেহ ধীরে ধীরে দানা বাঁধছে। সাদমান দুয়ে দুয়ে 4 করার চেষ্টা করছে। ইমরান যেহেতু জাদু জানে, হতে পারে গতকাল চোখের ধোঁয়ায় সে বাসা থেকে পালিয়ে গিয়েছিল। ফারহানা সোফায় বসে টিভি দেখছে। একটার পর একটা চ্যানেল পাল্টে যাচ্ছে, কিন্তু স্থিরভাবে কিছুই দেখছে না। গতকাল থেকে সাদমানের আচরণে কিছুটা অবাক ফারহানা। মানুষটা বাইরে থেকে আসলে কত হাসি দিয়ে কথা বলতো, অথচ গতকালে সে কি যেন খুঁজছে। কিছুই বলছে না, শরীর খারাপের কিছুই নেই। তবে কি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছে সাদমান? এমন সময় ফারহানার মোবাইল বেজে উঠল। দেখতে পেল ইমরান ফোন করেছে। হাতে নিয়ে রিসিভ করতেই ইমরানের কণ্ঠ শুনতে পেল ফারহানা। হ্যালো ভাবি, কেমন আছেন? জিজ্ঞেস করলো ইমরান। ভালো তো ছিলাম ভাই, কিন্তু সাদমানের জন্য খুব চিন্তা বাড়ছে গতকাল থেকে, বলল ফারহানা। আমিও ব্যাপারটা লক্ষ্য করলাম আজ। সাদমান ভাই মনমরা হয়ে কি যেন ভাবছে। আপনাদের দুজনের ঝগড়া হয়েছে নাকি? জিজ্ঞেস করলো ইমরান। আরে দূর, তোমার ভাই করবে ঝগড়া?
সে ঝগড়া করতে গেলে হাসতে হাসতে গড়াগড়ি খায় বিছানায়, একটু রাগ দেখাতে গেলে এমন কথা বলে আমিও না হেসে পারি না। কিন্তু গতকাল থেকে তো কিছুই বুঝতে পারছি না। আমি ভাবলাম ঝগড়া হয়েছে, অযথা চিন্তা করতে বারণ করবেন ভাবি। এখন চিন্তা করলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে, তখন তো আরো সমস্যা। ফারহানা ইমরানের কথায় উত্তর দিচ্ছে আপন মনে। তখনও একটার পর একটা চ্যানেল চলছে। সাদমান অফিস থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেছে। ফাইল 3টে শেষ করতেই বস এসে আরো 2টো ধরিয়ে দিল। বলল শেষ না করে কোথাও যাওয়া যাবে না। অগত্যা শেষ করতে করতে বেশ দেরি হয়ে গেছে। রেস্টুরেন্ট বেশি দেরি নয়, অফিস থেকে হেঁটে গেলে মাত্র 10 মিনিট। কিন্তু সাদমানের এখন আস্তে হাঁটার সময় নেই। ইরাকে বসিয়ে রাখলে মেয়েটা রেগে যাবে। তাছাড়া জগতের নিয়ম, সব সময় পুরুষ অপেক্ষা করবে নারীর জন্য। সাদমান রেস্টুরেন্টের সামনে আসতেই দেখতে পেল ইরা বসে আছে। সাদমান আর দেরি না করে রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করলো। ইরা সাদমানকে দেখতে পেয়েছে। সরি, একটু দেরি হয়ে গেল, কাজের চাপে সময় করে আসতে পারিনি। মুচকি হেসে চেয়ারে বসে বলল সাদমান। না ভাইয়া, আমি একটু আগে এসেছি, বেশিক্ষণ হয়নি, বলল ইরা। কিছুটা ঝুঁকিয়ে এসে সাদমান বলল, তোমাকে কিছু কথা জানার জন্য এখানে আসতে বলেছি। প্লিজ আমার কাছে মিথ্যা বলবে না, আমার জীবনের সাথে জড়িয়ে আছে ব্যাপারটা। এমন কি কথা ভাইয়া? ফারহানার কোনো ছেলে বন্ধু ছিল? সোজা কথায় বিয়ে বলতে যা বলে আজকাল। কথাটি মাথা নিচু করে বলল সাদমান। না ভাইয়া, তেমন কেউ তো ছিল না। হঠাৎ এতদিন পর এই কথা? তোমরা দুজনে তো একসাথে কলেজে পড়াশোনা করেছো। আমি যতদূর জানি কাছের বান্ধবী হিসাবে তুমিই ফারহানার সাথে পড়তে। ভাইয়া, সত্যি বলতে ফারহানা তেমন মেয়ে নয়। আমি বুঝতে পারছি আপনাদের মধ্যে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে, কিন্তু আমি এতটুকু বলতে পারি ফারহানা কখনো এসবে জড়াতে চায়নি, কিন্তু অনেক প্রস্তাব পেয়েছিল। আপনি তো ওর পরিবার সম্পর্কে সবই জানেন। পরিবারের দিকে তাকিয়ে ফারহানা এসবে কখনো জড়ায়নি। সাদমান চুপ করে রইল। মাথায় অনেক প্রশ্ন ঘুরছে। ফারহানার কোনো ছেলে বন্ধু নেই, বাকি আছে শুধু ইমরান। আর ছেলেটার ফোনে মেসেজ দেখে সন্দেহ থেকেই যায়। তবে কি গতকাল ইমরান ছিল? সাদমান বয়কে ডেকে খাবার অর্ডার করলো, কিন্তু স্বাভাবিকভাবে কিছুই স্বস্তিতে আসছে না তার। সাদমান গেট দিয়ে ঢুকতেই দেখতে পেল দারোয়ান হামিদ দাঁড়িয়ে আছে। দেখতে পেয়ে হাত উঠিয়ে সালাম জানালো। সকালের হুমকিতে বেশ কাজে ধরেছে বেটা, তাহলে বেশ নজরে রাখছে আশেপাশে। দারোয়ান হামিদের কাজে কিছুটা স্বস্তি পেয়েছে সাদমান। আশা করি এখন কেউ ভিতরে ঢুকতে পারবে না। বলল, কি ব্যাপার, কেউ এসেছিল আমি যাওয়ার পরে? হামিদ পান খাওয়া লাল টকটকে দাঁত বের করে বলল, না স্যার, কেউ আসেনি। স্যার, একটা কথা, কোনো সমস্যা হয়েছে? এত কড়াকড়ি যে? জিজ্ঞেস করলো হামিদ। শহরের খবর কিছু রাখো? দিন দুপুরে ডাকাত ঢুকে গলা কেটে রেখে চলে যায়। মিথ্যে বলল সাদমান। স্যার, আপনি চিন্তা করবেন না, আসতে দেন, খালি পিটাইয়া হাড্ডি ভাঙিয়ে রাখুমু। আমারে তো চেনে না, বলল দারোয়ান হামিদ। কি যে করবে জানা আছে, বাইরে থেকে লোক এসে আড্ডা দিয়ে যায়। যাই হোক, ঠিক মতন পাহারা দাও। আর রমিজ আসলে আমার কথাটা বলবে, ফাঁকি দিলে দুজনেরই চাকরি চলে যাবে বলে দিলাম। এই বলে সাদমান সামনে পা বাড়ালো। ভিতরে ঢুকতেই কিছুটা ভয় লাগলো সাদমানের। ভয়টা গতকালের। আজ যদি বাসার ভিতর থেকে অচেনা পুরুষ কণ্ঠ শোনে, নিজেকে সামলে রাখতে পারবে তো সে? ফারহানা এখন কি করছে? অপেক্ষা করছে তার জন্য, নাকি ভিতরে হাসাহাসি করছে? সাদমান নিজেকে অভয় দিয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। চোখ বন্ধ করে দরজায় কান পাতলো। কয়েক পা পিছনে সরে আসলো সাদমান। ভিতর থেকে গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে আসছে। আজ কি তবে অন্য কেউ এসেছে? গতকালের কণ্ঠের সাথে আজকের কণ্ঠ সম্পূর্ণ অপরিচিত। সাদমানের মাথায় ভিতরে রক্তগুলো দ্রুত ছুটতে শুরু করেছে। বেরিয়ে আসতে পারে যে কোনো মুহূর্তে। নিজেকে সামনে দরজায় বেশ জোরে আঘাত করলো সাদমান। আওয়াজ থেমে গেছে। হঠাৎ সবকিছু চুপ। বেশ কিছুক্ষণ পর ফারহানার পায়ের আওয়াজ শুনতে পেল সাদমান। কে এসছে সাদমান, তুমি? সাদমান চুপ করে দাঁড়িয়ে রইল। মুখ দিয়ে কথা যেন বন্ধ হয়ে গেছে। হাতের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। হাত ছেড়ে দিলেই মুখ থুবড়ে পড়বে সিঁড়িতে।